I am Parthopotim, session 2018-19 fourth year medical student. তো আজকের ভিডিওটা কোনো পড়াশোনা রিলেটেড না। আজকের ভিডিওটা কিছু সাজেশন অ্যান্ড কিছু দিক নির্দেশনা ফর ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট। তো যারা এই 2022 সালে সরকারি মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, শুধুমাত্র তাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে। আমাদের যে একাডেমিক লাইফটা ছিল, মেডিকেল সেক্টরে এসে দেখা যায় অনেক কিছু কমপ্লিটলি ডিফারেন্ট, বাট আমাদেরকে এটার সাথে পূর্ব থেকে কখনো পরিচয় করে দেওয়া হয় না। তো যার কারণে হয় কি, একটা গ্রুপ স্টুডেন্ট যারা মেডিকেলে ভর্তি হওয়ার পর মেডিকেলে ক্লাস করা শুরু করে, তাদের মধ্যে একটা সমস্যা ফেস করতে পারে। তার মধ্যে প্রথম যে সমস্যাটা তারা ফেস করে সেটা হলো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বেশি সমস্যা ফেস করে। কারণ আমরা সবাই কম বেশি জানি, বাট যারা জানি না তারা এখন জেনে নেই যে মেডিকেলের সেক্টরটা টোটালি ইংলিশ মিডিয়াম। অর্থাৎ আপনি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই ইংলিশ মিডিয়ামে এসে আপনার অনেক কিছুই নতুন মনে হবে। ইংলিশ মিডিয়াম এই কারণেই, কারণ মেডিকেলের সকল বই, সকল রাইটারের সব কিছুই ইংলিশে লেখা। আপনাকে লেকচারও দেওয়া হবে ইংলিশে, আপনাকে লিখতে হবে ইংলিশে, আপনাকে ভাইভাতে বলতে হবে ইংলিশে। সো সব টার্মগুলো ইংলিশে। যার কারণে হয় কি, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের এই মেডিকেলে এসে প্রথম কয়েকটা মাস বেশ প্যারা খেতে হয়। এটা নিয়ে আগে থেকে কখনো বলা হয় না, আর এটাকে কখনো গুরুত্ব দেওয়া হয় না। বাট কিছু কিছু স্যার ম্যাডাম আছে, আমাদের প্রফেসর স্যাররা বা আমাদের লেকচারার স্যাররা, তারা অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তারা মেডিকেলের শুরুতে প্রথমে তারা বাংলাতে লেকচার নেওয়া শুরু করে, যাতে আমরা বুঝতে পারি। কারণ আমাদের মতো যারা বাংলা মিডিয়াম থেকে আসে, তাদের জন্য ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ লেকচার এত সহজে বোধগম্য হয় না। যার কারণে স্যার ম্যামেরা এটা বাংলায় বোঝানোর চেষ্টা করে। বাট তারপরেও আপনি যখন ফার্স্ট ইয়ারে এসে প্রথম মেডিকেলের লেকচার বা মেডিকেলের ক্লাসগুলো করবেন, তখন আপনার কাছে অনেক টার্ম নতুন মনে হবে, অনেক কিছু শুনে আপনার অদ্ভুত লাগতে পারে। আমার নিজের ক্ষেত্রে যদি বলি, আমার কখনো লজ্জা করে না এটা বলতে যে আমি যখন মেডিকেল আসছিলাম, আমি ডেফিনেশন, ক্লাসিফিকেশন, টাইপ এইগুলোর বাংলা জানতাম না। বাট আমি মেডিকেল আসার পরে এইগুলো জানছি, এবং আমাকে প্রথম অনেক প্যারা খাইতে হইতো, স্যার ম্যামদের কাছে অনেক বকুনি খাইতে হইতো। দ্বিতীয় যে সমস্যাটা ফেস করবেন সেটা হলো ভাইবা ভীতি নিয়ে। প্রথম মনে হবে ভাইবা কি জিনিস, ভাইবায় যাব, কি করব, স্যার কি জিজ্ঞেস করবে, ম্যাম কি জিজ্ঞেস করবে, আমি কি বলবো। এমন হইতে পারে যে আপনি যে বইটা পড়তেছেন সেটা আপনি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে বুঝতেছেন, বাট যখন আপনি ভাইভাতে যাবেন, ভাইবা বোর্ডে যাবেন, স্যার ম্যামদের কোশ্চেন যখন আপনি ইংলিশে বলতে হবে, সেখানে যে আপনি তখন থতমত খেয়ে যাবেন। তখন একটা জিনিস সবাই করে কি, যে বলে ম্যাম বা স্যার যে বাংলায় বলি, এটা বাংলায় বোঝাই। অনেক সময় এটা করতে যে আমি নিজেও অনেক ঝাড়ি খাইছি স্যারদের কাছে, যে তুমি বেটা বাংলায় বলবা কেন, ইংলিশে পড়ে আসছো, ইংলিশে বলো, ইংলিশে বলার ট্রাই করো। বাট এটা একটু প্রথম সমস্যা হয় যে আমি বাংলা করে বুঝতেছি, কিন্তু আমি যখন এটা ইংলিশে ট্রান্সলেট করে বলতে যাচ্ছি, তখন আমরা সেভাবে পারি না, কারণ আমরা ইংলিশে এতটা ফ্লুয়েন্ট না যারা বাংলা মিডিয়ামের। বাট এই সমস্যাগুলো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে তেমন দেখা যায় না। তারা বেশ ফ্লুয়েন্টলি আমাদের এই ইংলিশ মিডিয়ামের সাথে, অর্থাৎ মেডিকেলের সাথে খাপ খেয়ে নিতে পারে। সো প্রথম এই সমস্যাটা সবার ক্ষেত্রেই হয়, কারণ মেডিকেলে যারা আসে সবাই অনেক ভালো স্টুডেন্ট, এখানে কোনো খারাপ স্টুডেন্ট আসে না। বাট তারপরেও যদি আমি এভারেজ স্টুডেন্টের কথা চিন্তা করি, তাদের এই সমস্যা ফেস করতেই হয়। এরপরে যে সমস্যাটা আসে সেটা হলো পড়াশোনার ধরন বুঝতেই অনেকটা সময় চলে যায়। প্রফেসররা একরকম পড়ায়, লেকচারাররা একরকম পড়ায়, অ্যান্ড আইটেম দিতে যাওয়ার আগে বন্ধুদের কাছ থেকে যে ডেমোটা নেওয়া হয় সেটাও আর এক টাইপের পড়াশোনা। তো আমাদের প্রফেসররা যদি 4 লাইন পড়ায়, আমাদের টিউটোরিয়াল টিচাররা পড়ায় 3 লাইন, আর সেই 3 লাইনকে আরও মডিফাই করে আমাদেরকে ডেমো দেয় আমাদের বন্ধুরা। বাট যদি আমি বলি, এই ডেমোটাই আসলে অনেক ফ্যাক্ট, এই ডেমোটাই মেইন। আপনি ডেমোটা শুনে যে আউটপুট দিতে পারবেন, আপনি একজন প্রথম এসে একজন প্রফেসরের লেকচার শুনে সেভাবে আউটপুট দিতে পারবেন না। কারণ আপনি যখন আপনার ফ্রেন্ডের থেকে ডেমো নেবেন, সেটা আপনার স্ট্যান্ডার্ড, সেটা আপনার লেভেল। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে যেমন বুঝতে পারবেন, আপনি একজন প্রফেসরকে প্রথমে এসে বুঝতে পারবেন না। যার কারণে ডেমোটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি কার থেকে ডেমো নিতেছেন। কারণ সবাই আপনাকে ভালোভাবে বোঝাতে পারবে না। যে আপনাকে ভালোভাবে বোঝাতে পারবে, আপনি তার শরণাপন্ন হন এবং তার থেকে ডেমো নেন। বিলিভ মি, ডেমো অনেক বেশি ইফেক্ট ফেলে। আরেকটা জিনিস মনে রাখবেন, ভাইবা বোর্ডিং।
প্রথম প্রথম এসে আমাকে সিনিয়ররা একটা কথা বলতো, যে দেবতা যে ফুলে তুষ্ট। কথাটা আসলে কি, যে আপনি একটা সাবজেক্টে একাধিক প্রফেসরের সাথে ক্লাস করবেন, আপনাকে একাধিক প্রফেসরকে ভাইবা বোর্ডে ফেস করতে হবে। দেখা যাবে একই সাবজেক্টের একাধিক প্রফেসর একই বিষয়ের উপর একাধিক ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে থাকে। যেমন আমার বায়োকেমিস্ট্রিতে হতো, আমাদের বায়োকেমিস্ট্রিতে 2জন প্রফেসর ছিলেন। তো 2জন প্রফেসর কার্বোহাইড্রেটের ডেফিনেশন দিতেন 2 রকম। তো আমি এক স্যারের ডেফিনেশন আরেক স্যারের বোর্ডে যেয়ে বলতাম, আবার আরেক স্যারের ডেফিনেশন আরেক স্যারের বোর্ডে যেয়ে বলতাম, কারণ আমি জানতাম না কোনটা কার, মনে থাকতো না। যার ফলে দেখা যেত যে আরেকজনের ডেফিনেশন আরেকজনকে বলার কারণে সে রেগে রেগে বলতে এই কই পাইছো। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কার ডেফিনেশন কাকে কখন বলতে হবে। এই জিনিসটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আপনাকে স্যারকে ইমপ্রেস করা লাগবে না, আপনি স্যারের কথাগুলোই স্যারকে বলেন। স্যার চাই যে তার লেকচারগুলো, যে সেই লেকচারগুলো নিয়েছে সেই কথাগুলোই আপনি তাকে বলেন। আপনি একটা বিষয় অনেক কিছু জানলেন, আপনি সারা রাত ধরে রিসার্চ করে যে আপনি দুনিয়ার সমস্ত ইনফরমেশন তাকে বলেন, সে কখনোই খুশি হবে না যতক্ষণ না আপনি তার প্রিয় কথা বা প্রিয় ওয়ার্ড বা প্রিয় লাইন কিছুই না বলবেন, ততক্ষণ সে কখনোই খুশি হবে না। আর ভাইবা জিনিসটা হলো আপনি স্যারকে খুশি করা। আপনি স্যারকে যত বিরক্ত করবেন, স্যার তত আপনাকে পেঁচাবে, আর আপনি যত পেঁচাবেন আপনার ফেল করার সম্ভাবনা তত বাড়বে। মেডিকেলে এসে আরেকটা জিনিস হয় কি জানেন, আমরা একাডেমিক লাইফে বিভিন্ন সাবজেক্টে দেখা যায় 100 আউট অফ 100 মার্ক পেয়ে এসেছি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথে 100 পাইছে, ফিজিক্সে 100 পাইছে, বাট ফার্স্ট ইয়ারে এসে এই যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলোতেও 100 মার্কের পরীক্ষা হয়। বাট আপনি যদি খুব ভালো পরীক্ষাও দেন, দেখবেন যে 85-এর উপরে আপনি মার্ক পাচ্ছেন না। এখানে নিয়ে অনেকে হতাশ হয় যে কী ব্যাপার, আমি এত ভালো পরীক্ষা দিলাম, এত কম পেলাম কি করে। আপনি যদি বইয়ের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লাইন হুবহু মুখস্থ করে লিখেও আসেন, আপনি জীবনেও ফুল মার্কস পাবেন না। ইভেন আপনি এখানে এসে একটা জিনিস দেখবেন যে 60 পেয়ে পাস করতেছে, এই যে পাস মার্ক, স্ট্যান্ডার্ড 60 মার্ক, এটাই পাওয়া অনেক টাফ। যদি এটা পান সেটা নিয়ে সন্তুষ্ট থাকে, কখনো ভাববেন আমি ফুল মার্কস কেন পেলাম না, এটা হলো বোকাদের পরিচয়। তো এই জিনিসটা ফেস করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেন, আপনি যেই কলেজেই পড়াশোনা করেন, সেই কলেজের বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবেন। বিগত সালে অর্থাৎ বিগত ব্যাচগুলো কী টাইপের কোশ্চেনে পরীক্ষা দিয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী আসলে স্যার ম্যামরা রিপিট করে। স্যার ম্যামদের কোশ্চেনের প্যাটার্নটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য রিটেন পরীক্ষা অ্যান্ড ভাইভা পরীক্ষা বেশ ইজি হয়ে যায়। আরেকটা জিনিস করবেন, ফার্স্ট ইয়ার থেকেই একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলবেন, কারণ আপনাকে একটা সময় পরে যে প্রফেশনাল পরীক্ষা দিতে হবে, আর যখন প্রফেশনাল পরীক্ষাটা দিবেন সেটা আপনার কলেজের আন্ডারে থাকবে না, সেটা তখন ইউনিভার্সিটির আন্ডারে চলে যাবে। তো আপনি প্রথম থেকে যদি ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু ফলো করতে থাকেন, তাহলে আপনার একটু প্রিপারেশন হলে এগিয়ে থাকবে, যেটা প্রপের সময় কাজে লাগে। আপনি প্রথম থেকে যদি কোশ্চেন ব্যাংকটা ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন টপিকগুলো ভালো করে পড়া লাগবে। কারণ আপনি একটা বই খুলে হিউজ জিনিস দেখতে পারবেন, কিন্তু সেখানে হিউজ জিনিস আপনি মনেও রাখতে পারবেন না, অ্যান্ড আপনার ওই হিউজ জিনিস জানারও কোনো প্রয়োজন নাই, কারণ সব কিছু আপনার লাগবে না। বাট যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আপনি পাবেন ওই কোশ্চেন ব্যাংকে। আপনি যখন কোশ্চেন ব্যাংকে 3 স্টার কোশ্চেন, 2 স্টার কোশ্চেনগুলো সলভ করবেন, অ্যানালাইসিস করবেন, দেখবেন যে আপনার প্রিপারেশনটা অনেক সহজ হয়ে গেছে, আপনার মেডিকেল লাইফটা অনেক ইজি মনে হবে। কিন্তু আপনি যদি পড়ার স্টাইলটা না বুঝতে পারেন, তখন আপনার জন্য এখানে সার্ভাইভ করা বেশ কষ্ট হয়ে যায়। তো আমি প্রথমে সেই ভুলটা করছিলাম। তো 2-3 মাস আমার কষ্ট হওয়ার পর আমি যখন কোশ্চেন ব্যাংক ধরে সলভ করা শুরু করি, আমার জন্য অনেক ইজি হয়ে যায়। তো সবাইকে মেডিকেলে ওয়েলকাম, মেডিকেলে আসেন, মেডিকেলে পড়াশোনা করেন। হয়তো প্রথম প্রথমে একটু কষ্ট লাগে, প্রথম প্রথমে একটু ডিপ্রেশন মনে হবে যে কোথায় এসে পড়লাম। বাট আপনি যদি অনেস্টলি মেডিকেলটাকে ভালোবাসেন, মেডিকেল প্রফেশনটাকে নিজের ইচ্ছায় বেছে নেন, তাহলে যত কষ্ট হোক না কেন, দিন শেষে আপনার এই প্রাপ্তির খাতা অনেক। অ্যান্ড কখনো হতাশ হবেন না, যেভাবে হোক প্রতিদিনের পড়াটা প্রতিদিন করার চেষ্টা করবেন, না বুঝলে ফ্রেন্ডদের থেকে হেল্প নেবেন। মেডিকেলে আসলে আর একটা জিনিস লাগবে, সেটা হলো রিডিং পার্টনার। আপনি ইন্টার বা একাডেমিক লাইফে যত ভালো স্টুডেন্টই হয়ে থাকেন না কেন, আপনি এখানে এসে সহজে ডিপ্রেশনের দ্বারা অ্যাটাক হইতে পারেন। সো আপনার একজন রিডিং পার্টনার থাকা বেশ উপকারী। হতে পারে সেটা আপনি যদি হোস্টেলে এসে থাকেন, আপনার রুমমেট, হতে পারে সে আপনার রোলমেট, বা যেই হোক, আপনি অবশ্যই একজন রিডিং পার্টনারের সাহায্য নেবেন অ্যান্ড রিডিং পার্টনারের সাথে পড়াশোনা করবেন, তাহলে দেখবেন পড়াশোনাটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড সর্বোপরি কথা এটাই থাকবে, আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যেভাবেই পড়াশোনা করেন, আপনার যেভাবে সুবিধা হয়, এই জিনিসগুলো একটু ফলো করবেন। আর মেডিকেলে ইমপ্রেশন অনেক ম্যাটার করে।
নিয়মিত ক্লাস করবেন, স্যারদের রেসপন্স করবেন, স্যারদের সাথে ভালো ব্যবহার করবেন। কখনো কোনো স্যার ম্যামের সাথে তর্কে লিপ্ত হবেন না। যদিও সেই স্যার ম্যাম ভুল বলুক, তারপরে তার সামনে কখনো যে কোনো রেফারেন্স দেখাইতে যাবেন না যে আপনি ভুল বলছেন, এরকম তর্কে লিপ্ত হবেন না। কারণ ইমপ্রেশন যদি আপনার একবার কোনো স্যারের কাছে খারাপ হয়ে যায়, তাহলে আপনার পাস করা অনেক টাফ হয়ে যায়। কারণ এখানে অনেক কিছু জিনিস দেখা হয়। এখানে ভাইভা থাকে, প্র্যাকটিক্যাল থাকে, অসপি থাকে, রিটেন থাকে, অ্যান্ড প্রতিটা সেক্টরে আপনাকে আলাদা আলাদা পাস করতে হয়। রিটেনে পাস করছেন, ভাইভায় পাস করছেন, অসপিতে যদি ফেল করে বসেন, তার মানে কি পুরোটাই ফেল। সো কখনোই কারোর সাথে খারাপ বিহেভ করবেন না, নম্র ভদ্র হবেন। আপনি আগে যাই করে আসছেন সেটার সাথে মেডিকেল লাইফটাকে কখনো গোলাবেন না। স্যার ম্যামদের সাথে ভালো ব্যবহার করবেন, কিছু না বুঝলে কখনো তর্কে লিপ্ত হবেন না। অ্যান্ড সর্বোপরি কথা হলো, চেষ্টা করেন। এখানে আসবেন, প্রথম প্রথম একটু খারাপ লাগবে, বাট লেগে থাকবেন। মেডিকেলে কখনো ইগোনে চলবেন না। আর এখানে গায়ের চামড়াটা মোটা রাখতে হয়। স্যার ম্যামরা অনেক খারাপ কথা বলে, অনেক বাজে কথা বলে, বাট দিন শেষে তারাই আপনাকে মোটিভেশন দিবে, তারাই আপনার অনুপ্রেরণার কারণ হবে, অ্যান্ড তারাই আপনাকে একজন সুন্দর, একজন ভালো একজন ডাক্তার হিসেবে গড়ে তুলবে। থ্যাংক ইউ।